হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা ফিজিক্স সেকেন্ড পেপার তোমার যশোর বোর্ড 2024-এ যে বোর্ড কোশ্চেনগুলো আসছে ওইগুলো একটু সলভ করার ট্রাই করবো। যে তোমার যশোর বোর্ড 2024-এ ফিজিক্স সেকেন্ড পেপার থেকে আসলে যে কোশ্চেনগুলো আসছে আমরা এই কোশ্চেনগুলো একটু সলভ করবো। তো তোমার প্রথম কোশ্চেনটা কি ছিল একটু দেখো। প্রথম কোশ্চেন তোমার হচ্ছে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের। এটা বলা আছে যে একটি তাপ ইঞ্জিন তাপ উৎস হতে 600 কেলভিন তাপমাত্রায় 1100 জুল তাপ গ্রহণ করে। যে তাপ উৎস থেকে 600 কেলভিন তাপমাত্রার উৎস এবং ওইখান থেকে সে 1100 জুল তাপ গ্রহণ করতেছে এবং 90 কেলভিন তাপমাত্রার তাপগ্রাহকে 300 জুল তাপ বর্জন করে। এখন বলতেছে যে তাপ উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা বাড়ানো অথবা কমানো যায়। এখন তোমাকে বলছে ইঞ্জিনটির দক্ষতা কত। সো ইঞ্জিনটির দক্ষতা কত এটা আমরা বের করব। তার মানে তোমাকে এখানে তাপ উৎসের তাপমাত্রা এবং তাপ দেওয়া আছে, সিমিলার ভাবে তাপগ্রাহকের তাপমাত্রা এবং তাপ দেওয়া আছে। আমরা 1 নম্বর সমাধানের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে তোমাকে যে তাপ উৎস, এই তাপ উৎসের তাপমাত্রা দেওয়া আছে। দেখো যে তাপ উৎসের তাপমাত্রা হচ্ছে 600 কেলভিন এবং এইখান থেকে যে তাপ গ্রহণ করতেছে এটা কত ছিল, এটা হচ্ছে তোমার 1100 জুল। এবং তাপ গ্রাহকের তাপমাত্রা বলা আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে আমার 90 কেলভিন। তাপ গ্রাহকের তাপমাত্রা 90 কেলভিন এবং তাপ গ্রাহকের যে তাপ বর্জন করে সেই Q2 এটা হচ্ছে আমার 300 জুল। এটা এখন তোমাকে বলছে ইঞ্জিনটির দক্ষতা কত হবে, তার মানে এটা বের করবো আমরা। এখন পরের কোশ্চেনটা একটু খেয়াল করো যে তাপ ইঞ্জিনটিকে প্রত্যাবর্তী করতে, তার মানে তোমার উদ্দীপকের যে স্নারিও দেওয়া আছে বা যে ঘটনা ঘটতেছে এই ঘটনায় আসলে ইঞ্জিনটা প্রত্যাবর্তী না বা প্রত্যাগামী না। আর প্রত্যাগামী না হইলে তুমি আসলে এই দক্ষতা বের। আচ্ছা, উদ্দীপকের ইঞ্জিনটা যেহেতু তোমার প্রত্যাগামী ইঞ্জিন না, সো এই ক্ষেত্রে আমি দক্ষতা বের করতে গেলে আসলে গ্রাহকের তাপমাত্রা এবং উৎসের তাপমাত্রা না নিয়ে আমরা হচ্ছে গ্রাহকের তাপ এবং উৎসের তাপ ইউজ করব। অর্থাৎ ইঞ্জিনটা প্রত্যাবর্তী ইঞ্জিন না হইলে আমরা আসলে তাপ নিয়ে কাজ করব। কারণ এখানে তোমার আরেকটা জিনিসও বলা আছে, দেখো উৎসের তাপমাত্রা বা এই যে গ্রাহকের তাপমাত্রা বাড়ানো অথবা কমানোর ব্যবস্থা আছে। তার মানে এই ইঞ্জিনে তুমি আসলে উৎসের বা গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ করতে পারো, কিন্তু উৎসের অথবা গ্রাহকের তাপ চেঞ্জ করতে পারো না। এই ক্ষেত্রে আসলে আমরা দক্ষতা বের করার জন্য গ্রাহক এবং উৎসের তাপ নিয়ে কাজ করব। তাইলে আমাদের দক্ষতা আসবে হচ্ছে ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস তাপ নিয়ে যেহেতু কাজ করবো, তার মানে Q2/Q1 ইন্টু হচ্ছে 100%। এই ক্ষেত্রে তোমার আসে হচ্ছে 1 মাইনাস Q2 কত ছিল 300 জুল এবং Q1 কত, এটা হচ্ছে আমার 1100 জুল। সো এটা করলে আসলে তুমি ইঞ্জিনটার দক্ষতা পেয়ে যাবে এবং এটা আসে হচ্ছে 72.72%। সো এটা তোমার আনসার। অর্থাৎ তোমাকে যদি কোনো একটা ইঞ্জিনের ক্ষেত্রে বা তাপ ইঞ্জিনে যদি প্রত্যাবর্তী বলা না থাকে, ওই ক্ষেত্রে তুমি আসলে দক্ষতা বের করতে গেলে উৎসের তাপ এবং গ্রাহকের তাপমাত্রা ইউজ করে দক্ষতা বের করাই বেটার। তোমাকে বলছে যে তাপ ইঞ্জিনটিকে তুমি প্রত্যাবর্তী করতে গেলে কি পদক্ষেপ নেওয়া যায়। এখন এই লাইনটা তোমাকে বলা আছে, দেখো যে তাপ উৎস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা বাড়ানো বা কমানোর ব্যবস্থা আছে। তার মানে আমরা এই যে তাপ উৎসের এবং তাপ গ্রাহকের তাপমাত্রা বৃদ্ধি করে অথবা হ্রাস করে ইঞ্জিনটাকে কি করব, প্রত্যাগামী করব। প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে কি শর্ত ছিল এটা আমার একটু দরকার, যে প্রত্যাগামী ইঞ্জিনের ক্ষেত্রে কি শর্ত ছিল। আমার ঘ নম্বরের ক্ষেত্রে আমরা জানি যে প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে যে কোনো একটা ইঞ্জিন যদি প্রত্যাবর্তী হইতে হয়, যে প্রত্যাবর্তী ইঞ্জিন এর ক্ষেত্রে আমরা প্রত্যাবর্তী ইঞ্জিনের ক্ষেত্রে জানতাম যে Q1/T1 ইজ ইকুয়াল টু কত হয় Q2/T2। অর্থাৎ তাপ উৎসের তাপ এবং তাপ উৎসের তাপমাত্রার অনুপাত ইজ ইকুয়াল টু হচ্ছে তাপ গ্রাহকের তাপ এবং তাপ গ্রাহকের তাপমাত্রা সমান হইতে হবে। সো এটা আমরা জানি যে প্রত্যাবর্তী হইতে গেলে আমার এই ঘটনা ঘটতে হয়, কিন্তু তোমার এইখানে যে জিনিসগুলো দেওয়া আছে ওইটার ক্ষেত্রে আসলে এটা সম্ভব না বা ইকুয়াল হয় না। এখন বলছে তাপ উৎস বা তাপ গ্রাহকের তাপমাত্রার কি পরিবর্তন করে তুমি ইঞ্জিনটাকে প্রত্যাগামী করতে পারো। সো আমরা ফার্স্টে হচ্ছে মনে করো যে উৎসের তাপমাত্রা চেঞ্জ করলাম, এরকম লিখো যে ধরি তাপ উৎসের তাপমাত্রা তাপ উৎসের তাপমাত্রা T1 প্রাইম হলে, যে তাপ উৎসের নতুন তাপমাত্রা T1 প্রাইম হলে ইঞ্জিনটি কি হবে, ইঞ্জিনটি প্রত্যাগামী হয়, ইঞ্জিনটি প্রত্যাবর্তী হয়।
ইঞ্জিনটি প্রত্যাবর্তী হয়। সো আমি এখান থেকে সেই টি অন প্রাইমটা বের করব এবং বাকি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আনচেঞ্জ থাকবে, অর্থাৎ আমি যে মানটা চেঞ্জ করতেছি শুধু ওইটার মান বের করব আর বাকি সবগুলা মান স্থির রাখতে হবে। তার মানে কিউ অন, এই টি অনটা কি হয়ে যাবে, টি অন প্রাইম ইজ ইকুয়াল টু কিউ টু বাই হচ্ছে টি টু। ঠিক আছে, সো আমি ধরে নিচ্ছি যে উৎসের তাপমাত্রা টি অন প্রাইম হলে ইঞ্জিনটা কি হয়, প্রত্যাগামী। তার মানে কিউ অন বাই টি অন প্রাইম ইজ ইকুয়াল টু কিউ টু বাই টি টু। সো আমি এখান থেকে টি অন প্রাইমটা বের করব। তার মানে টি অন প্রাইম ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কিউ অন ইন্টু টি টু ডিভাইডেড বাই কিউ টু। সো কিউ অনের মান দেওয়া আছে কত, উৎসের তাপ, এটা হচ্ছে 1100 জুল। সো কিউ অন দেওয়া আছে হচ্ছে আমাকে 1100 জুল এবং টি টু দেওয়া আছে কত বলতো, গ্রাহকের তাপমাত্রা, এটা হচ্ছে 90 কেলভিন, 90 কেলভিন এবং কিউ টু এটা তোমাকে বলা আছে 300 জুল, যে গ্রাহকের তাপ। সো এটা হচ্ছে আমার 300 জুল। সো এটা করলে আমি আসলে যে উৎসের যে পরিবর্তিত তাপমাত্রা এই মানটা পেয়ে যাচ্ছি এবং এই মানটা তোমার আসে হচ্ছে 1100 ইন্টু 90 ডিভাইডেড বাই 300। সো এটা আসে 330 কেলভিন। এই মানটা আমরা পাচ্ছি হচ্ছে 330 কেলভিন। অর্থাৎ উৎসের তাপমাত্রা যদি 330 কেলভিন হয় তাহলে ইঞ্জিনটা কি হবে, প্রত্যাবর্তী হবে। কিন্তু তোমার উৎসের তাপমাত্রা দেওয়া আছে কত, 600 কেলভিন। তার মানে উৎসের তাপমাত্রা কি করতে হবে বলতো, কমাইতে হবে। এখন কত কমাইতে হবে এটা বের করতে হবে। মানে উৎসের তাপমাত্রা 330 কেলভিন হইলে ইঞ্জিনটা প্রত্যাবর্তী হয়, কিন্তু আছে কত, 600 কেলভিন। তার মানে তাপমাত্রা কি করতে হবে, কমাইতে হবে। তাহলে লিখো উৎসের তাপমাত্রা, উৎসের তাপমাত্রা 600 মাইনাস 330, তার মানে 270 কেলভিন কমালে ইঞ্জিনটি প্রত্যাগামী হয়, যে ইঞ্জিনটি প্রত্যাবর্তী বা প্রত্যাগামী, যে প্রত্যাবর্তী হয়। তাহলে কি হচ্ছে, যে উৎসের তাপমাত্রা 230 কেলভিন কমাইলে ইঞ্জিনটা কি হয়, প্রত্যাবর্তী ইঞ্জিনে পরিণত হয়। সো এইটা এখন পরের কোশ্চেনটা তোমাকে, আমরা একটা করছি, এটা হচ্ছে তাপ উৎসটা করছি, পরেরটা কি করতে হবে, তাপ গ্রাহক। সো এটা আমরা একটু বলি যে তাপ গ্রাহকের তাপমাত্রা কত হইলে ইঞ্জিনটা প্রত্যাবর্তী হয়, এটা আমরা একটু বের করি। সো তুমি জাস্ট এটা এরকম করে দাও যে তাপ গ্রাহকের তাপমাত্রা, আচ্ছা এই লাইনটা মুছে ধরি তাপ গ্রাহকের তাপমাত্রা, তাপ গ্রাহকের তাপমাত্রা টি টু প্রাইম হলে, যে তাপ গ্রাহকের তাপমাত্রা, নতুন তাপমাত্রা টি টু প্রাইম হলে ইঞ্জিনটা কি হবে, প্রত্যাগামী হবে, ইঞ্জিনটি প্রত্যাবর্তী হয়। আচ্ছা প্রত্যাবর্তী হয়, তার মানে আমার কাজ এখানে টি টু প্রাইমটা বের করা। অর্থাৎ আমরা জানি কিউ অন বাই টি অন ইজ ইকুয়াল টু হবে কিউ টু বাই টি টু প্রাইম। টি টু প্রাইম ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি টি অন ইন্টু কিউ টু ডিভাইডেড বাই টি টু প্রাইম বের করতেছি, ডিভাইডেড বাই হচ্ছে কিউ ওয়ান। সো টি অনের মান অর্থাৎ উৎসের তাপমাত্রা ছিল হচ্ছে 600 কেলভিন ইন্টু কিউ টু দেওয়া ছিল কত, গ্রাহকের তাপ, এটা হচ্ছে 300 জুল, কিউ ওয়ান হচ্ছে আমার 1100 জুল, হচ্ছে 1100 জুল। অর্থাৎ এটা করলে আমরা যে গ্রাহকের তাপমাত্রা কত হইলে ইঞ্জিনটা প্রত্যাগামী হয় সেটা বের করে ফেলতে পারতেছি। অর্থাৎ 600 ইন্টু 300 ডিভাইডেড বাই 1100, সো এটা তোমার আছে 163.63। টি টু ড্যাশ এটা হবে হচ্ছে 163.63 কেলভিন। অর্থাৎ গ্রাহকের তাপমাত্রা 163.63 হইলে ইঞ্জিনটা কি হয়, প্রত্যাবর্তী হয়। কিন্তু এখন গ্রাহকের তাপমাত্রা আছে কত, 90 কেলভিন, যে গ্রাহকের তাপমাত্রা 90 কেলভিন, বাট 163 হইলে প্রত্যাগামী হয়। তার মানে তাপমাত্রা কি করতে হবে বলতো, বৃদ্ধি করতে হবে। তাহলে তুমি লিখো যে গ্রাহকের তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা তাপমাত্রা 163.63 মাইনাস 90। সো এটা করলে পাবা হচ্ছে আনসার মাইনাস 90। সো এটা হচ্ছে 73.63, 73.63 কেলভিন বৃদ্ধি করলে ইঞ্জিনটি প্রত্যাবর্তী হয়, ইঞ্জিনটি প্রত্যাবর্তী হয়। ঠিক আছে, সো উৎসের তাপমাত্রা কমানো লাগতেছিল এবং গ্রাহকের তাপমাত্রা কি করা লাগতেছে, যে এত কেলভিন বৃদ্ধি করলে আমার ইঞ্জিনটা কি হয়, প্রত্যাবর্তী হয়।
এরপরে তোমার 2 নম্বর কোশ্চেনটা একটু দেখো, যে 2 নম্বর কোশ্চেনে তোমার স্থির তড়িতের সমান্তরাল পাত ধারকের প্রবলেম দিচ্ছে, যে একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল হচ্ছে 1.55 মিটার স্কোয়ার। যে একটি সমান্তরাল পাত ধারকের প্রতি পাতের ক্ষেত্রফল তোমাকে দেওয়া আছে, জিনিসটাকে আমি একটা চিত্র আঁকি, বুঝছো? আচ্ছা, তো 2 নম্বর সমস্যার ক্ষেত্রে একটি সমান্তরাল পাতের ধারকের যে প্রত্যেকটা পাতের 2টা পাত ছিল, সেই 2টা পাতের প্রত্যেকটারই ক্ষেত্রফল তোমাকে বলা আছে। এই যে ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 1.55 বর্গ মিটার বা মিটার স্কোয়ার, এবং পাতদের মধ্যবর্তী দূরত্ব বলা আছে কত, 2 সেন্টিমিটার। অর্থাৎ 2টা পাতের মাঝখানে যে দূরত্ব, এটা হচ্ছে আমরা ডি ধরি, সো ডি দেওয়া আছে 2 সেন্টিমিটার, তার মানে 2 × 10⁻² মিটার, এটা বলা আছে। এবং বাতাস দ্বারা পূর্ণ, অর্থাৎ প্রথম ক্ষেত্রে তোমার এই 2টা পাতের মাঝখানে কি আছে, বাতাস আছে। আচ্ছা, পূর্ণ আছে। পাতদের বিভব পার্থক্য, অর্থাৎ তুমি এই 2টা পাতকে যে ভোল্টেজে সংযুক্ত দিছো, সেই ভোল্টেজ হচ্ছে আমার 50 ভোল্ট, অর্থাৎ এখানে বিভব কত, 50 ভোল্ট। যে পাতদের বিভব পার্থক্য হচ্ছে 50 ভোল্ট। আচ্ছা, এটা পরের কন্ডিশন, যে পরবর্তীতে পাতদের মধ্যে তুমি 2.5 ডাই ইলেকট্রিক ধ্রুবক বিশিষ্ট কোন একটা পদার্থ দিয়ে পূর্ণ করছো। এখন পূর্ণ করলে সঞ্চিত শক্তি চেঞ্জ হবে, কারণ ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করলে ধারকত্বের মান চেঞ্জ হয়ে যায়, আর ধারকত্ব চেঞ্জ হইলে অবশ্যই সঞ্চিত শক্তিটাও চেঞ্জ হবে। সো আমরা প্রথমটার ক্ষেত্রে আগে করি, যে ধারকটির ধারকত্ব, মানে প্রথম ক্ষেত্রে, অর্থাৎ এই সিনারিওর ক্ষেত্রে ধারকের ধারকত্ব কত হবে। সো এটা আমরা ইজিলি বের করতে পারি, যে সমান্তরাল পাত ধারকের যে সূত্র ছিল, আমরা জানি সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব সি ছিল ε0 a কে নট বাই হচ্ছে ডি। কে নট কেন, কারণ বায়ু দ্বারা পূর্ণ করলে তোমার এই মাঝখানের যে পরা বৈদ্যুতিক ধ্রুবক হয়, সেই মানটা হয় হচ্ছে 1, বাট বায়ু ছাড়া অন্য কোনো ইলেকট্রিক পদার্থ বা ডাই ইলেকট্রিক পদার্থ হইলে এই মানটা চেঞ্জ হয়, যেটা পরের আমার কোশ্চেনটাতে আছে। সো যেহেতু বায়ু ছিল, সো এটা আমরা মান বসাইলে পাচ্ছি এপসিলনের মান হচ্ছে 8.854 × 10⁻12। এ দেওয়া আছে কত, 1.55, এবং এই মান তো 1। ডি হচ্ছে তোমার 2 × 10⁻²। সো এটা করলে তুমি আসলে ধারকত্বের মান পেয়ে যাচ্ছ। এটা ক্যালকুলেশন করলে তোমার আসে 6.64 × 10⁻10 ফ্যারাডে, অর্থাৎ ধারকত্ব হচ্ছে আমার এত ফ্যারাডে। জাস্ট আমরা সূত্র বসাইলে কাজ শেষ। আচ্ছা, পরে কি বলছে, যে পরবর্তীতে সঞ্চিত শক্তির কিরূপ পরিবর্তন হবে। তার মানে তুমি যখন এই যে পরবর্তী কন্ডিশনে এই 2টা পাতের মাঝখানে ডাই ইলেকট্রিক পদার্থ রাখছো, এবং এই ডাই ইলেকট্রিক পদার্থের তোমাকে পরা বৈদ্যুতিক ধ্রুবকটা বলা আছে, যেটার মান হচ্ছে কে = 2.5। এখন এরকম রাখলে তোমার সঞ্চিত শক্তির কি পরিবর্তন হবে, এটা বের করতে হবে। সো আমি আগে করব হচ্ছে ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করার আগে সঞ্চিত শক্তি, এবং ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করার পরে সঞ্চিত শক্তি, ঠিক আছে। দেন এই শক্তির পরিবর্তনটা বের করবো। তাহলে আমরা প্রথম ক্ষেত্রে ধারকত্বের মানটা বের করে ফেলছিলাম, এটা একটু আমার লাগবে। ঘ নম্বরের ক্ষেত্রে তুমি এটা এরকম লিখো, যে ডাই ইলেকট্রিক দ্বারা পূর্ণ করার আগে, ডাই ইলেকট্রিক দ্বারা পূর্ণ করার আগে সঞ্চিত শক্তি ইউ = কত হবে, হাফ সি × v²। ধারকের সঞ্চিত শক্তি হচ্ছে ইউ = হাফ সি v²। তাহলে এখানে হাফ সির মান ছিল হচ্ছে এইটা, যে 6.64 × 10⁻10, ভি মানে কত, এটা অবশ্যই 50 ভোল্টের সাথে। তার মানে এটা করলে তুমি আসলে সেই সঞ্চিত শক্তি পেয়ে যাচ্ছ, যে ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করার আগে সঞ্চিত শক্তি, এবং এই মানটা আসে হচ্ছে 8.3 × 10⁻7 জুল। এটা হচ্ছে ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করার আগে। এখন ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করার পরে কি হবে, এইটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। সো আমরা এই সাইডটা একটু মুছে দিই, ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করার পরে কি হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা করব, যে ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করার পরে ডাই ইলেকট্রিক দ্বারা পূর্ণ করার পর, সো পরে কি ঘটনা ঘটতেছে। সো ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করলে তোমার ধারকত্ব চেঞ্জ হবে, এবং এই ক্ষেত্রে ধারকত্ব ধরো সি প্রাইম = হবে ε0 a কে বাই হচ্ছে ডি। তোমার শুধু সবগুলা মানই সেম আছে, কারণ সেম ধারকের মাঝখানেই তুমি শুধু চেঞ্জ করছো, বা মাঝখানে ডাই ইলেকট্রিক পদার্থ দিয়ে পূর্ণ করছো।
এইখানে তোমার মান বসাইলে আসে হচ্ছে 8.854 ইন্টু 10^12 এবং এর মান কত আছে 1.55 এবং এই মানটা হচ্ছে তোমার এর মান 2.5 আর ডি হচ্ছে 2 ইন্টু 10^2। সো এটা করলে তুমি আসলে ধারকত্বের মান পাচ্ছিলা এবং এই মানটা আসে হচ্ছে, আচ্ছা এই মনে করো এখানে তোমার একটা মান আসছে এত ফ্যারাডে, কিন্তু এই ডাইইলেকট্রিক দিয়ে পূর্ণ করার পরে তোমার লাগবে কি সঞ্চিত শক্তি। আমরা এই সঞ্চিত শক্তিটা বের করে ফেলি। সঞ্চিত শক্তি ইউ প্রাইম ইজিক্যাল টু লিখো হাফ সি প্রাইম ইন্টু ভি স্কোয়ার। হাফ এই যে সি প্রাইম মানে কি, এইখানে তুমি যে ধারকত্ব পাচ্ছ সেই মানটা বসাই দিবা এইখানে, কিন্তু ভি হচ্ছে আমার সেই 50 স্কোয়ার। সো এইটা করলে তুমি আসলে মান পাবা, এই মানটা বের করবা, দেন এখানে বসাবা, দেন এটা করলে তুমি আসলে এই ক্ষেত্রে মানটা পাবা হচ্ছে 2.07 ইন্টু 10^6 জুল। ঠিক আছে, তো ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করার পরে তোমার ধারকত্ব হচ্ছে এইটা, দেন এই ধারকত্ব দিয়ে তুমি সঞ্চিত শক্তি বের করছো। তার মানে ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করলে সঞ্চিত শক্তির মান কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, কারণ আগে ছিল 10^7 আর পরে আসছে কত 10^6, তার মানে ধারকত্বের মান বৃদ্ধি পাচ্ছে। এখন এই যে পরিবর্তন কি হবে, এই পরিবর্তনটা চাইছে, তাহলে পরিবর্তন মানে কি আমরা সিম্পলি বিয়োগ করে দিব। যে বাতাস যখন ছিল তখন সঞ্চিত শক্তি কত, আর ডাই ইলেকট্রিক যখন ছিল তখন সঞ্চিত শক্তি কত, অর্থাৎ সঞ্চিত শক্তির পরিবর্তন এটা বের করতে হবে। সঞ্চিত শক্তির পরিবর্তন, এই পরিবর্তন কত হবে বলো। এটা হচ্ছে আমার বড় মাইনাস ছোট, তার মানে ইউ প্রাইম মাইনাস ইউ, এবং এটা বিয়োগ করলে তুমি পাবা হচ্ছে 1.24 ইন্টু 10^6 জুল, অর্থাৎ সঞ্চিত শক্তির পরিবর্তন হচ্ছে এত জুল। ঠিক আছে, সো এই কোশ্চেনটা আসলে কিছুই না, যে আমার যখন বাতাস দ্বারা পূর্ণ ছিল তখন আমরা ধারকত্ব বের করছি গ নম্বরে, দেন ওই ধারকত্ব দিয়ে সঞ্চিত শক্তি বের করছি, তারপরে 2.5 ডাই ইলেকট্রিক দিয়ে পূর্ণ করার পরে ধারকত্ব বের করছি, দেন ওই ধারকত্ব দিয়ে সঞ্চিত শক্তি বের করছি, দেন সঞ্চিত শক্তির পরিবর্তনটা বের করছি। আচ্ছা, পরের কোশ্চেনটা হচ্ছে চলতরিতে, সো মিটার ব্রিজের কোশ্চেন। এই কোশ্চেনটা আসলে তোমাদের রিটেন পার্টে না দেওয়াই উচিত ছিল, কারণ এটা আসলে প্র্যাকটিক্যালের পার্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার হুইটস্টোন ব্রিজ নীতি ব্যবহার করে আমরা যে মিটার ব্রিজ তৈরি করি সেটা তোমার মেইনলি হচ্ছে প্র্যাকটিক্যালে করানো হয়। ঠিক আছে, যে মিটার ব্রিজ এইটা দিছে, ঠিক আছে, সো আমরা এটা করে দেখি, যেহেতু দিছে সো করতে আমাদের কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় চলে আসতে সো আমরা করে ফেলতে পারবো। আচ্ছা, এখন এটা তোমাকে বলা আছে কি দেখো, যে একটি মিটার ব্রিজের একটি ফাঁকে 2 ওহম এবং অপর ফাঁকে হচ্ছে 3 ওহম। সো প্রথম ফাঁকের রোধ ধর হচ্ছে পি এবং অপর ফাঁকের রোধ হচ্ছে কিউ। একটি মিটার ব্রিজের একটি ফাঁকে হচ্ছে 2 ওহম এবং অপর ফাঁকে হচ্ছে 3 ওহম। সো আমি ধরলাম 2 ওহম হচ্ছে পি এবং 3 ওহম কত কিউ, রোধ সংযুক্ত আছে। শিক্ষার্থীরা নিস্পন্দ বিন্দু, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষার্থীরা নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পেতে চাচ্ছে, কিন্তু তারা নাও পাইতে পারে, বা এরকম বলতে পারে যে কি ব্যবস্থা গ্রহণ করলে শিক্ষার্থীদের উদ্দেশ্য সফল হবে। হ্যাঁ, এটা তোমার যে ঘ নম্বর কোশ্চেন করছে, যে শিক্ষার্থীরা নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পাইতে চাচ্ছে। মিটার ব্রিজ মানে আসলে এখানে 1 মিটার লম্বা একটা তার ইউজ করা হয়, বা 1 মিটার বা 1 সেন্টিমিটার একটা তার ইউজ করে আমি আসলে কোনো একটা বর্তনীর রোধ নির্ণয় করিয়েছি। মিটার ব্রিজের সাহায্যে আসলে আপেক্ষিক রোধ নির্ণয় করা হয়। ঠিক আছে, আচ্ছা এখন তোমার কোশ্চেন করছে নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে, মানে প্রথম ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে আসলে আমি এটা নিস্পন্দ বিন্দু কোথায় পাবো এটা বের করতে হবে। নিস্পন্দ বিন্দু কোথায় পাবো, সো মিটার ব্রিজের যে প্রথম ফাঁকের রোধ দেওয়া আছে হচ্ছে 2 এবং দ্বিতীয় ফাঁকের রোধ কত দেওয়া আছে 3। তাহলে তোমাকে বলছে নিস্পন্দ বিন্দু কোথায় পাওয়া যাবে, তার মানে এল এর মান বের করতে হয়। কারণ আমরা জানি যে মিটার ব্রিজের ক্ষেত্রে সূত্র ছিল P/Q = L/100 - L। ঠিক আছে, তো এটা মোটামুটি তোমার যে সেই হুইটস্টোন ব্রিজের মতোই, যে P/Q হচ্ছে R/S, বাট তোমার এই যে 3 এবং 4 নম্বর বাহু রোধটা আসলে L/100 - L। আচ্ছা, তাহলে P এর মান 2, Q এর মান 3, L এর মানটা আমরা বের করব 100 - L। ঠিক আছে, এইখান থেকে তুমি আসলে পাবা যে L এর মানটা আসে, এই মানটা আসে আমাদের হচ্ছে কত আসবে, 3L গুণ করো 200 - 2L, তাহলে এটাকে এই সাইডে পাঠিয়ে দাও ঘাট ধরে, তাহলে এটা পাচ্ছ হচ্ছে 5L = 200। তার মানে তোমার L = আসতেছে 200/5, তার মানে আসছে 40 সেন্টিমিটার, এবং এটা অবশ্যই কিন্তু মিটার না সেন্টিমিটার। সেন্টিমিটারে রাখলে এটা হচ্ছে 100 - L, আর যদি মিটারে রাখা হয় তখন হবে হচ্ছে 1 -
এল, এটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? মিটার ব্রিজে তোমাকে 100 সেন্টিমিটার বা 1 মিটার লম্বা তার ইউজ করা হয়। আমি এখানে 100 দিলে তুমি যে এলটা পাবা সেই এলটা অবশ্যই সেন্টিমিটারে আসবে, ঠিক আছে? যে তোমার নিস্পন্দ বিন্দু পাওয়া যাবে কোথায়? প্রথম ক্ষেত্রে 40 সেন্টিমিটার দূরে। পরের কোশ্চেনটা করছে শিক্ষার্থীদের উদ্দেশ্য সফল করার জন্য কি পদক্ষেপ নেওয়া যাইতে পারে। এইখানে আসলে তুমি কি পদক্ষেপ নিবা, কারণ শিক্ষার্থীরা চাচ্ছিল যে নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পাবে। তো শিক্ষার্থীদের উদ্দেশ্য হচ্ছে নিস্পন্দ বিন্দুটা মাঝখানে, তার মানে এল এর মান হবে হচ্ছে 50 সেন্টিমিটার। তো শিক্ষার্থীদের উদ্দেশ্য কি? যে নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে, অর্থাৎ আমাদের ঘ নম্বর কোশ্চেনে যে নিস্পন্দ বিন্দু যদি মাঝখানে পাইতে হয়, নিস্পন্দ বিন্দু মাঝখানে পেতে হলে, নিস্পন্দ বিন্দু মাঝখানে পেতে হইলে তোমার এই যে এল এর মান হবে হচ্ছে 50 সেন্টিমিটার। এখন এইটা করতে গেলে আসলে তুমি একমাত্র যে পি এবং কিউ এই দুইটা রোধকে চেঞ্জ করতে পারো, অর্থাৎ এই যে প্রথম ফাঁকের রোধ বা দ্বিতীয় ফাঁকের রোধ, এই রোধগুলার পরিবর্তনটা করে আমি আলটিমেটলি নিস্পন্দ বিন্দুটাকে আসলে মাঝখানে সেট করতে পারি। তার মানে আমরা আসলে দেখবো যে প্রথম ফাঁকের রোধ কত হইলে নিস্পন্দ বিন্দু মাঝখানে এবং দ্বিতীয় ফাঁকের রোধ কত হইলে নিস্পন্দ বিন্দু মাঝখানে পাওয়া যায়, এটা বের করতে হবে। আমরা ধরো যে প্রথম ফাঁকের, আচ্ছা হয় চন্দ্রবিন্দু, যে প্রথম ফাঁকের রোধ পি প্রাইম হলে কি হবে? নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পাওয়া যাবে, হলে তোমার নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পাওয়া যায়, ঠিক আছে? নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পাওয়া যায়, অর্থাৎ প্রথম ফাঁকের রোধ, আমি রোধের মান চেঞ্জ করতেছি। এই রোধটা চেঞ্জ করতে গেলে এইটা কত হবে? তাহলে আমার সূত্র ছিল হচ্ছে পি বাই কিউ, তার মানে এটা হবে হচ্ছে পি প্রাইম বাই কিউ ইজ ইকুয়াল টু এল বাই হচ্ছে 100 মাইনাস এল। বাট এইখানে এল কত হবে? যেহেতু মাঝখানে আমি ধরতেছি, তার মানে 50 সেন্টিমিটার। আমরা এখান থেকে পি ড্যাশটা বের করবো। কিউ এর মান দেওয়া ছিল 3 ইজ ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই 100 মাইনাস 50, তার মানে এখানে 50ই আসতেছে। তার মানে তোমার 50 কাটলে কত আসে? 1। তাহলে তুমি এই সাইডে পাচ্ছ হচ্ছে পি ড্যাশ বাই 3 ইজ ইকুয়াল টু 1, তার মানে পি ড্যাশ ইজ ইকুয়াল টু কত? 3। অর্থাৎ যদি প্রথম ফাঁকের রোধ 3 ওহম হয় তাহলে তোমার নিস্পন্দ বিন্দু কি হবে? ঠিক মাঝখানে হবে। কিন্তু প্রথম ফাঁকের রোধ ছিল কত? 2 ওহম। তাহলে রোধ কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। কত বৃদ্ধি করতে হবে? 1 ওহম বৃদ্ধি করতে হবে। মানে আগে ছিল তোমার 2 ওহম, বাট আমরা এখান থেকে পাচ্ছি যে নিস্পন্দ বিন্দু মাঝখানে হইলে প্রথম ফাঁকের রোধ হইতে হয় 3। তাহলে তোমার এখানে কি করতে হবে? রোধ বৃদ্ধি। এবং কত বৃদ্ধি? 1 ওহম রোধ বৃদ্ধি করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা লিখে দিবা যে প্রথম ফাঁকে 1 ওহম রোধ 2 এর সাথে শ্রেণীতে যুক্ত করলে বৃষ্টিটা কি হবে? বা নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পাওয়া যাবে। এখন সিমিলার ভাবে তুমি হচ্ছে দ্বিতীয় ফাঁকের রোধ কিউ ড্যাশ হলে নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পাবা, তার মানে পি বাই কিউ ড্যাশ। সেম ক্যালকুলেশন করে ফেলো। সো পির মান দেওয়া ছিল 2, কিউ ড্যাশটা বের করবা। এটার মান আছে তোমার 50 বাই নিচে আসে 50, মানে তোমার কিউ ড্যাশ 2 বাই কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু কত? 1। তার মানে তোমার যে কিউ ড্যাশ সমান কত পাচ্ছি? 2। অর্থাৎ দ্বিতীয় ফাঁকের রোধ 2 ওহম হইলে, নিস্পন্দ বিন্দু ঠিক মাঝখানে পাওয়া যায়। কিন্তু তোমাকে যেটা দেওয়া ছিল এই যে কিউ, দ্বিতীয় ফাঁকের রোধ ছিল কত? 3 ওহম। তার মানে এখানে রোধ কি করতে হবে? কমাইতে হবে। যদি 1 ওহম রোধ কমাই ফেলি তখন আসলে নিস্পন্দ বিন্দু কি হবে? ঠিক মাঝখানে হবে, ঠিক আছে? এটাই হচ্ছে আমার সেই মেইন কাহিনী। আচ্ছা, এরপরে আমরা তোমার ধারাবাহিকভাবে পরে 4, 5, 6 এরকম কোশ্চেনগুলো সলভ করব। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন। সো এই 4 নম্বর কোশ্চেনটা আসলে ভৌত আলোক বিজ্ঞান থেকে আসছে এবং ওইখানের মেইনলি তোমার হচ্ছে গ্রেটিং রিলেটেড একটা প্রবলেম। সো এটা বলা আছে তোমাকে 4 নম্বর কোশ্চেনে যে একটি সমতল অপবর্তন গ্রেটিং এর চির এবং দাগের প্রস্থ দেওয়া আছে। অর্থাৎ আমি যদি একটা সমতল অপবর্তন গ্রেটিং এর তোমাকে চির এবং দাগের প্রস্থ দেওয়া আছে। এটা হচ্ছে আমার সেই চির, অর্থাৎ চিরের প্রস্থ যেটাকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এবং এই চিরের প্রস্থ তোমাকে বলা আছে এটা হচ্ছে 10⁻⁶ মিটার। অর্থাৎ এই যে চিরের প্রস্থ হচ্ছে 10⁻⁶ মিটার, এবং এই যে দাগের প্রস্থ, অর্থাৎ এই দাগের প্রস্থ হচ্ছে বি বা রেখার দৈর্ঘ্য বলা হয়। সেই রেখার দৈর্ঘ্য দেওয়া আছে তোমাকে হচ্ছে 1.5 ইন্টু 10⁻⁶, 1.5 ইন্টু 10⁻⁶ মিটার, অর্থাৎ দাগের প্রস্থ বা দাগের
দৈর্ঘ্য দেওয়া আছে, গ্রেটিং এর উপর তুমি যে আলো ফেলতেছিল সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে যে 5500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হচ্ছে। আচ্ছা, এখন বলছে যে একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা কত হবে। একক দৈর্ঘ্যে আমরা চিরের সংখ্যা বা একক দৈর্ঘ্যে রেখার সংখ্যা একই কথা, যে একক দৈর্ঘ্যে যে কয়টা রেখা হবে ঠিক একক দৈর্ঘ্যে চিরের সংখ্যাও কি হবে, ঠিক ততগুলো হবে। সো আমি একক দৈর্ঘ্যে কি বের করব, চিরের সংখ্যা বের করতে হয়। তাহলে আমরা গ্রেটিং এর ক্ষেত্রে কি জানতাম যে গ্রেটিং ধ্রুবক ডি ইজ ইকুয়াল টু, আমাদের গ নম্বর সমাধানের ক্ষেত্রে ডি ইজ ইকুয়াল টু কি ছিল, এ প্লাস বি, অর্থাৎ গ্রেটিং এর একটা চিরের শুরু থেকে পরবর্তী চিরের শুরু পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় গ্রেটিং ধ্রুবক ডি। তার মানে ডি ইজ ইকুয়াল টু লেখা যায় এ প্লাস বি, অর্থাৎ আমরা এখান থেকে এরকম লিখতে পারি, তোমাকে বলছে রেখার সংখ্যা এন বের করতে হবে। সো আমরা এই যে এন ইজ ইকুয়াল টু জানতাম হচ্ছে 1/d, তার মানে রেখার সংখ্যা এন ইজ ইকুয়াল টু 1/d মানে আবার কি বলতো, এ প্লাস বি। তার মানে এটা পাচ্ছে 1 এবং এর মান হচ্ছে 10⁻6 প্লাস বি কত হবে 1.5 ইন্টু 10⁻6। সো এইটা করলে তুমি আসলে একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা পেয়ে যাবা এবং এই মানটা আসে হচ্ছে ইন্টু 10⁻3t, অর্থাৎ তোমার একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা হচ্ছে এত। ঠিক আছে, জাস্ট এটা তোমার কিছু না, তুমি একবারে এইটা বসাই দিলেও কোনো সমস্যা নাই। রেখার সংখ্যা n ইজ ইকুয়াল টু 1/a প্লাস বি। ঠিক আছে, আচ্ছা পরেরটা তোমাকে বলছে যে পঞ্চম ক্রমের উজ্জ্বল পাওয়া যাবে কিনা। তার মানে যে এই গ্রেডিং সিস্টেমে তুমি আসলে পঞ্চম ক্রমের উজ্জ্বল পাবা কিনা, যে পঞ্চম ক্রমের উজ্জ্বল পাওয়া সম্ভব কিনা এটা আমরা একটু চেক করে দেখবো। আসলে পঞ্চম উজ্জ্বল আমরা পাবো কিনা এটা একটু চেক করে দেখি আমরা, বা সম্ভব কিনা এটা তোমাকে বলছে। ঠিক আছে, তার মানে ঘ নম্বর সমাধানের ক্ষেত্রে তোমাকে পঞ্চম ক্রমের কি পাইতে হবে, উজ্জ্বল। তার মানে এখানে এন এর ভ্যালু কত হবে, এন এর মান হচ্ছে 5। এবং আমরা জানি গ্রেটিং এর ক্ষেত্রে যে আমাদের উজ্জ্বল বা চরমের শর্ত ছিল হচ্ছে ডি সাইন থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা, অর্থাৎ গ্রেটিং এর ক্ষেত্রে তোমার উজ্জ্বল বা চরমের শর্ত ছিল ডি সাইন থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে এন ল্যামডা। সো ডি মানে এখানে কি লেখা যায় বলতো, ডি মানে ডেফিনেটলি এ প্লাস বি সাইন থেটা ইজ ইকুয়াল টু এন। সো এন এর মান হচ্ছে 5, ল্যামডা কত হবে, যে ল্যামডা বলা আছে 5500 অ্যাংস্ট্রম, অর্থাৎ এটাকে তুমি 5500কে নিয়ে নিবা হচ্ছে কিসে, মিটারে, তাহলে আসে হচ্ছে 5500 ইন্টু 10⁻10 মিটার। সো ল্যামডার মানটা আসতেছে আমার 5500 ইন্টু 10⁻10। সো এখান থেকে আমরা এ প্লাস বি, বা আমরা মোটামুটি এখান থেকে থেটার মানটা বের করতে চাচ্ছি। উপরে আছে হচ্ছে 5 ইন্টু 5500 ইন্টু 10⁻10 এ প্লাস বি। সো এ ছিল 10⁻6 প্লাস বি মানে হচ্ছে 1.5 ইন্টু 10⁻6। সো এটা করলে তুমি দেখবা এই থেটার মানটা চলে আসে হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ যে পঞ্চম ক্রমের 5 নম্বর উজ্জ্বল ডোরার ক্ষেত্রে তোমার থেটার মানটা কত আসে, অসীম। সো থেটার মানটা আসলে অসীম হইলে তুমি আসলে পঞ্চম উজ্জ্বল ডোরা বা পঞ্চম ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া সম্ভব নয়। অর্থাৎ আমি যদি থেটার মানটা একটা ভ্যালিড একটা মান পাইতাম তাহলে আসলে ওই উজ্জ্বল ডোরা বা অততম বা অত ক্রমের উজ্জ্বল অথবা অন্ধকার ডোরা পাওয়া সম্ভব হইবে। তার মানে থেটার মানটা যেহেতু অসীম আসতেছে, তার মানে যে পঞ্চম ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া সম্ভব নয়। থেটার একটা তোমার সার্টেইন ভ্যালু থাকলে তুমি আসলে ওই রকম ডোরা পাইতা বা ওই ক্রমের ডোরা পাওয়া সম্ভব ছিল। লিখে দিবা এখানে, যেহেতু থেটার মান পঞ্চম ক্রমের জন্য থেটার মানটা অসীম, সেহেতু পঞ্চম ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া সম্ভব নয়, অর্থাৎ পঞ্চম ক্রমের উজ্জ্বল ডোরা পাওয়া সম্ভব নয়। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো আমরা পঞ্চম ক্রমের ক্ষেত্রে মেইনলি থেটার মানটা বের করছি। সো এই থেটার মানটা যেহেতু অসীম আসছে, তার মানে পঞ্চম ক্রমের জন্য আসলে পঞ্চম উজ্জ্বল ডোরা সম্ভব নয়। আচ্ছা পরের কোশ্চেনটা কি বলছে, এটা তোমার অষ্টম চ্যাপ্টারের যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এটাই বলা আছে যে 3000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোকরশ্মি এত হার সূচন কম্পাঙ্কের এক খণ্ড ধাতুর উপর আপতিত হলে ফটো তড়িৎ ক্রিয়া সংঘটিত হয়। তার মানে তোমাকে যে আলো ফেলতেছো ধাতুর উপরে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এবং তোমাকে সূচন কম্পাঙ্ক দেওয়া আছে এত হার্স। এরকম ফেলা হইলে তোমার যে ইলেকট্রন নির্গত হয় বা ফটো ইলেকট্রন সংঘটিত হচ্ছে। এখন বলছে যে ফটো ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি, অর্থাৎ তোমার নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো এবং এই সূচন কম্পাঙ্কের জন্য
তোমার যে ইলেকট্রন বের হচ্ছে সেই ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। সেটা আমরা ডিরেক্টলি আলোক তড়িৎ ক্রিয়ার বা ফটো তড়িৎ ক্রিয়ার সূত্র বসাইলে আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ 5 নম্বরের ক্ষেত্রে এটা আমরা এরকম করতে পারি, তোমাকে বলছে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি। তাহলে আমাদের সূত্র কি ছিল বলতো, যে ই ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে কে ম্যাক্স প্লাস হচ্ছে ফাই, বাট আমাকে চাইছে হচ্ছে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কে ম্যাক্স, অর্থাৎ যে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কত, কে ম্যাক্স। তাহলে কে ম্যাক্স ইজ ইকুয়াল টু কত হবে, এটা হচ্ছে ই মাইনাস ফাই হচ্ছে। তাহলে ইর মান কি আমি জানি না, তাহলে ই সমান লিখতে পারি এইচ সি বাই ল্যামডা মাইনাস ফাই মানে আবার কি লেখা যায় এইচ এফ নট। সো এইখান থেকে তুমি আসলে কি কমন নিতে পারো বলো। সো এইখান থেকে আমাদের কমন নেওয়া যায় হচ্ছে এইচ, বা তুমি এখানে আসলে মান বসাইলে একবারে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি পেয়ে যাবে। সো এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.63 ইন্টু 10 ইনভার্স 34, সি মানে হচ্ছে আলোর বেগ, সো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, ল্যামডা কত বলো তো, যে ল্যামডা হচ্ছে 3000 অ্যাংস্ট্রম, তার মানে 3000 ইন্টু 10 ইনভার্স 10 মাইনাস এইচ এর মানটা বসো 6.63 ইন্টু 10 ইনভার্স 34, এবং এফ নট অর্থাৎ এই যে তোমাকে বলা আছে সূচন কম্পাঙ্ক, এফ নট হচ্ছে আমার সেই সূচন কম্পাঙ্ক, এই কম্পাঙ্কের মান হচ্ছে 6.56। আচ্ছা, সো এটা আমরা এখানে একটু মুছে দেই, এটা এরকম লিখি 6.56 তোমার সূচন কম্পাঙ্ক 10 টু দি পাওয়ার 14 হার্জ। সো এটা করলে তুমি আসলে সেই নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি পেয়ে যাচ্ছে। জাস্ট আমরা এখানে ডিরেক্টলি মান বসাইলে হয়ে যায়, এবং এই মানটা আসে হচ্ছে 2 পয়েন্ট, মানে পুরোটা ক্যালকুলেশন করলে পাবা 2.3 ইন্টু 10 ইনভার্স 19 জুল, অর্থাৎ যে আলোক তড়িৎ ক্রিয়া তোমার নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি এটা হচ্ছে আমার 2.3 ইন্টু 10 ইনভার্স 19 জুল। আচ্ছা, পরের কোশ্চেনটা কি বলছে, যে যদি 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলো আপতিত হলে ফটো ইলেকট্রন পাওয়া যাবে কিনা, বা সহজ কথায় কোশ্চেনটা হচ্ছে যদি তোমার পরের ক্ষেত্রে যদি 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হয় তাহলে আলোক তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে কিনা এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা আলোক তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে কিনা এটা বের করবো, বা এটা আসলে কেমনে বের করা যায় এটা আমরা একটু চেক করি। ঠিক আছে, এখন আগে আমরা বের করি হচ্ছে তোমাকে যে ধাতুর যে কার্য অপেক্ষক ছিল সেই কার্য অপেক্ষকের মানটা বের করি। এই কার্য অপেক্ষকের মান আমরা সূচন কম্পাঙ্ক দিয়ে বের করে ফেলতে পারি। তোমার ঘ নম্বরের ক্ষেত্রে তোমাকে উদ্দীপকে যে ধাতু বলা আছে সেই ধাতুর কার্য অপেক্ষকের মান বের করো, যে ধাতুর হচ্ছে কার্য অপেক্ষক, তোমাকে যে কার্য অপেক্ষকের মান কত হবে, যে ফাই ইজ ইকুয়াল টু ছিল এইচ এফ নট। সো এইচ এর মান হচ্ছে 6.63 ইন্টু 10 ইনভার্স 34, দেন এফ নট কত দেওয়া আছে, এফ নট সূচন কম্পাঙ্ক 6.56 ইন্টু 10 টু দি পাওয়ার 14 হার্জ। সো এটা করলে তুমি আসলে সেই কার্য অপেক্ষকের মানটা পাবা, এবং এই মানটা আসে হচ্ছে আমরা যদি মান বসাই 6.63 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু হচ্ছে 6.56 ইন্টু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 14, এই মানটা আসে হচ্ছে তোমার 4.34, ফাইয়ের মানটা আসে 4.34 ইন্টু 10 ইনভার্স 19 জুল। যে কার্য অপেক্ষকের মানে এত জুল, সো এটাকে আমরা ইলেকট্রন ভোল্টে নিয়ে যাব। ইলেকট্রন ভোল্টে আনতে গেলে কি করতে হবে, যে 4.34 ইন্টু 10 ইনভার্স 19 এটাকে ভাগ করবো হচ্ছে 1.6 ইন্টু 10 ইনভার্স 19। সো আমরা যদি ইলেকট্রন ভোল্ট থেকে জুল থেকে ইলেকট্রন ভোল্টে আসতে গেলে কি করতে হবে, 1.6 ইন্টু 10 ইনভার্স 19 দিয়ে ভাগ করলে কাজ শেষ। সো এটা করলে পাচ্ছি আমরা 4.34 ডিভাইডেড বাই 1.6, সো এই মানটা আসে 2.71। সো এটা পাওয়া হচ্ছে 2.7 অন ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ তোমার এই উদ্দীপকে যে ধাতু আছে সেই ধাতুর কার্য অপেক্ষক হচ্ছে 2.7 অন ইলেকট্রন ভোল্ট। সো আমরা এটা বের করছি। এখন যেটা বের করবো সেটা হচ্ছে তুমি যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলতেছি না ওই আলোর জন্য আমরা ওই আলোর সঞ্চিত বা ওই আলোর শক্তিটা বের করবো। তুমি যে আলো দিচ্ছ ধাতব পাতের উপরে সেই আলোর শক্তি বের করবে। এখন ওই আপতিত আলোর শক্তি যদি কার্য অপেক্ষকের সমান বা তার থেকে বেশি হয় তাহলে ফটো ইলেকট্রন নির্গত হবে। এটা আবার বলি যে আপতিত আলোর শক্তি যদি কার্য অপেক্ষক থেকে বেশি অথবা সমান হয় তাহলে ফটো ইলেকট্রন নির্গত হবে। তাহলে আমরা আসলে এই বা এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তি বের করবো। ঠিক আছে, আমরা যে এখান থেকে এটা করতে পারি যে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের
যে 4000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর শক্তি বের করবে। সো এই আলোর মধ্যে আসলে কি পরিমাণ শক্তি আছে এটা আমরা বের করবো। শক্তি কি আছে, E = hc/λ। তাহলে এখানে তোমার এইচ এর মান কত হবে, 6.63 ইন্টু 10⁻34, সি হচ্ছে 3 ইন্টু 10⁸, ল্যামডা কত 4000 অ্যাংস্ট্রম, তাহলে 4000 ইন্টু 10⁻10। সো এইটা করলে তুমি একবারে যে শক্তিটা পাও সেই শক্তির মানটা আসে হচ্ছে 3.10 ইলেকট্রন ভোল্ট, মানে শক্তি পাবা জুলে, then ওটাকে 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ভাগ করলে ইলেকট্রন ভোল্টে পাচ্ছ। অর্থাৎ তুমি যে আলো দিচ্ছিলা সেই আলোর ক্ষেত্রে শক্তি হচ্ছে 3.10 ইলেকট্রন ভোল্ট, তার মানে আলোর শক্তি কার্য অপেক্ষক থেকে বেশি, তাহলে ডেফিনেটলি কি হবে, ফটো ইলেকট্রন নির্গত হবে। তাহলে লিখে দিতে হবে তোমার যেহেতু এরকম আসছে শক্তির মানটা কি কার্য অপেক্ষক থেকে বেশি, সেহেতু লিখে দিবা সেহেতু ফটো ইলেকট্রন নির্গত হবে, ফটো ইলেকট্রন নির্গত হবে বা আলোক তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে, নির্গত হবে। ঠিক আছে, সো এটা আসলে কিছুই না, তোমাকে যদি বলে যে ফটো তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রন সংগঠিত হবে কিনা, সো ওই কোশ্চেনে আসলে তুমি যে আলো দিবা ধাতব পাতের উপরে সেই আলোর জন্য শক্তি বের করবা, দেন যদি পসিবল হয় ওই ধাতুর কার্যাপেক্ষকটা বের করবা, দেন কার্যাপেক্ষকের সাথে আপতিত আলোর শক্তি কম্পেয়ার করলে হয়ে যাচ্ছে। যদি আপতিত আলোর শক্তি কার্যাপেক্ষক থেকে বেশি অথবা সমান হয় তাহলে ফটো ইলেকট্রন বা আলোক তড়িৎ ক্রিয়া সংগঠিত হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা তোমার হচ্ছে 10ম চ্যাপ্টারের, এটা হচ্ছে আমার সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সের তোমার এই ট্রানজিস্টরের একটা কোশ্চেন। সো এইটা কি আছে আমরা এটা একটু দেখি যে ট্রানজিস্টরের সমস্যাটাতে, ট্রানজিস্টরের ক্ষেত্রে কি সমস্যা আছে এটা আমরা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, ট্রানজিস্টরের ক্ষেত্রে 7 নম্বর, এটা কি তোমাকে বলা আছে, দেখো যে একটি ট্রানজিস্টরের সাধারণ পিট সংযোগ, অর্থাৎ একটা ট্রানজিস্টরকে আমরা কি সংযোগ দিচ্ছি, যে সাধারণ পিট সংযোগ অর্থাৎ কমন বেজ কানেকশন, যে সাধারণ পিট সংযোগে থাকা অবস্থায় পিট প্রবাহ ও নিঃসারক প্রবাহের মান দেওয়া আছে। যে সাধারণ পিট সংযোগ থাকা অবস্থায় তোমার হচ্ছে পিট প্রবাহের মান এবং নিঃসারক প্রবাহের মান, অর্থাৎ আমরা এখান থেকে এরকম লিখতে পারি যে পিট প্রবাহ মানে বেজ কারেন্ট, এটা তোমাকে দেওয়া আছে যে আইবি, এই বেজ কারেন্ট দেওয়া আছে কত 0. আচ্ছা, পিট প্রবাহের মান 0.04, এটা দেওয়া আছে 0.04 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, যে পিট প্রবাহের মান হচ্ছে এত মিলি অ্যাম্পিয়ার, এবং তোমাকে নিঃসারক প্রবাহ দেওয়া আছে, নিঃসারক ইমিটার দূর হয়ে যাওয়া কারেন্ট। ঠিক আছে, ইমিটার কারেন্ট মানে আসলে দূর হয়ে যাওয়া কারেন্ট, নিঃসারক কারেন্ট এটা দেওয়া আছে 0.7 মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, মানে এই আসলে ট্রানজিস্টরে খুবই অল্প পরিমাণ কারেন্ট যায়, এই জন্য আসলে এখানে আমি অ্যাম্পিয়ার না ইউজ করে এখানে আসলে মিলি অ্যাম্পিয়ার ইউজ করা আছে। ঠিক আছে, কারেন্টের পরিমাণ খুবই কম। আচ্ছা, এটা তোমাকে বলা আছে। ওকে, আর কিছু নাই। গ নম্বর কোশ্চেন করছে যে প্রবাহ বিবর্ধন গুণক কত হবে। সো এটা আমরা বের করব, যে প্রবাহ বিবর্ধন গুণক, তার মানে আলফা বের করতে হবে। যে প্রবাহ বিবর্ধন গুণক, সেটা আমরা হচ্ছে আলফা বলি, যে প্রবাহ বিবর্ধন গুণক, এই প্রবাহ বিবর্ধন গুণক আলফা সূত্র ছিল আইসি বাই হচ্ছে আই ই। যে প্রবাহ বিবর্ধন গুণক আলফা হচ্ছে আইসি বাই হচ্ছে আই ই। এখানে আইসি হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক প্রবাহ, বাট আইসি কিন্তু মিসিং, তাহলে আমরা আইসি বের করে ফেলতে পারি, কারণ আমরা এখানে জানি যে নিঃসারক বা দূর হয়ে যাওয়া কারেন্ট হবে হচ্ছে সংগ্রাহক প্লাস কালেক্টর, সরি মানে সংগ্রাহক প্লাস হচ্ছে বেজ বা পিক, সেখান থেকে আমরা আইসি বের করবো। সো আইসি কত হবে বলো, আইই মাইনাস আইবি, তার মানে আইসি পাচ্ছি আই এর মান কত 0.7 মাইনাস 0.04, এইটা করলে তুমি আইসির মান পাবা হচ্ছে 0.7 মাইনাস 0.04, সো এটা আসলে 0.66, আচ্ছা 0.66 মিলি অ্যাম্পিয়ার। সো এই মানটা নিয়ে তুমি এখানে টুস করে বসাই দাও, এটা যে মান চলে আসে 0.66 বাই হচ্ছে আই ই কত দেওয়া আছে 0.7, তাহলে তুমি এইখানে সেই আলফার মানটা পেয়ে গেছো, যে প্রবাহ বিবর্ধন গুণক কত হবে, যে আনসার ডিভাইডেড বাই 0.7, এই মানটা আসে 0.942, এটা তোমার আসে 0.942। সো এটাই তোমার সেই প্রবাহ বিবর্ধন গুণক আলফা। ঠিক আছে, এটা খুবই সহজ জিনিস ছিল এই কোশ্চেনটা। আচ্ছা, পরেরটা বলছে যে প্রবাহ লাভ, যে প্রবাহ লাভ, আচ্ছা এই লাভ মানে আসলে সেই লাভ না, সেখানে হচ্ছে কারেন্ট লাভ বা কারেন্ট গেইন। আচ্ছা,
যে প্রবাহ লাভ বেটা এর মানের পরিবর্তন কিরূপ হবে, অর্থাৎ আমরা এই যে বেটা এর মানের পরিবর্তন কিরূপ হবে যদি পিট প্রবাহের মান দ্বিগুণ করা হয়, মানে এই যে এই শর্তে যদি পিট প্রবাহের মান কি করা হয়, দ্বিগুণ করা হয়। সো আমি যদি পিট প্রবাহের মান বা বেজ কারেন্টের মানটা দ্বিগুণ করি তাহলে প্রবাহ লাভটা আসলে কিরকম পরিবর্তন হবে এটা বের করতে হবে। সো আমি দ্বিগুণ করার আগে, মানে পিট প্রবাহের মানটা দ্বিগুণ করার আগে প্রবাহ লাভ কত ছিল এটা বের করে ফেলি। সো ঘ নম্বর কোশ্চেনে পিট প্রবাহের মান দ্বিগুণ করার আগে প্রবাহ লাভটা কত ছিল এটা বের করে ফেলি। আচ্ছা, তো এটা হচ্ছে তোমার এই যে পিট প্রবাহ দ্বিগুণ করার আগে, পিট প্রবাহ দ্বিগুণ করার আগে, পিট প্রবাহ দ্বিগুণ করার আগে, দ্বিগুণ করার আগে কি বের করব আমরা, দ্বিগুণ করার আগে বের করবো হচ্ছে প্রবাহ লাভ বেটা। তাহলে প্রবাহ লাভ বেটা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে দ্বিগুণ করার আগে প্রবাহ লাভ বেটা ইজ ইকুয়াল টু সূত্র কি ছিল বলতো, আইসি বাই হচ্ছে আই বি। যে প্রবাহ লাভ বেটা ইজ ইকুয়াল টু হচ্ছে আইসি বাই আই বি। তার মানে বেটা ইজ ইকুয়াল টু আইসির মান দেওয়া আছে দেখো যে তোমাকে, আচ্ছা এই মানটা আমরা বের করছিলাম আগের ই থেকে, যে আইসির মানটা ছিল 0.66 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এই মানটা আমরা গ নম্বর কোশ্চেনে বের করছিলাম যে কালেক্টর প্রবাহ, এই মানটা তোমার এরকম ছিল না যে আইসি ইজ ইকুয়াল টু আইই মাইনাস আই পি, তোমাকে ইমিটারও বলা আছে, বেজ মানে প্রবাহ কারেন্ট, নিঃসারক কারেন্টের মানে যে দেওয়া আছে সো এটা বিয়োগ করলে এটাই আসে। এই মানটা বসাই দাও 0.66, আইবির মান কত বলো তো, আইবির মান দেওয়া আছে, হ্যাঁ এই যে পিট প্রবাহ এটা হচ্ছে তোমার 0.04, সো এটা হচ্ছে 0.04। সো বেটার মানটা পাবো এবং এই মানটা অবশ্যই 1 থেকে বেশি হবে, 0.66 ডিভাইডেড বাই 0.04, সো এই মানটা আসে 16.5, এটা তোমার আসে হচ্ছে 16.5। সো বেটার মানটা হচ্ছে 16.5 যখন পিট প্রবাহ দ্বিগুণ করা হয় নাই। বাট পরে বলছে আমরা পরের কন্ডিশনটা বের করব যে পিট প্রবাহের মান দ্বিগুণ করা হলে তোমার এই বেটার মানের কিরকম পরিবর্তন হবে, ঠিক আছে। পিট প্রবাহ তুমি কি করবা, দ্বিগুণ করে দিবা, তার মানে আইবি এই মানটা আমরা দ্বিগুণ করে ফেলতে হবে 16.5, এটা একটু লিখে রাখি আমরা। আগে ছিল হচ্ছে এই যে বেটার মান এটা ছিল তোমার 16.5, এখন পরে লিখবা হচ্ছে পিট প্রবাহ দ্বিগুণ করা হলে, পিট প্রবাহ দ্বিগুণ করা হলে, দ্বিগুণ করা হলে আসলে কি হবে, পিট প্রবাহ দ্বিগুণ করে দেই তার মানে আইবি ড্যাশ, এটা তোমার আগে ছিল কত বলতো 2 ইন্টু আইবি, পিট প্রবাহ আমি দ্বিগুণ করছি, তাহলে আগে তোমার পিট প্রবাহ ছিল 0.04, তার মানে 2 ইন্টু 0.04, তার মানে এটা আসে 0.08 মিলি অ্যাম্পিয়ার। দ্বিগুণ করা হইলে তোমার এই যে আইই বা ইমিটার কারেন্ট তো আর চেঞ্জ করা হয় নাই, সো আমি শুধু হচ্ছে তোমার এই যে পিট প্রবাহ এই কারেন্টের মানটা আগে যা ছিল তার থেকে দ্বিগুণ করছি, কিন্তু যে ইমিটার কারেন্ট এই মানটা সেমই আছে। তাহলে ইমিটার কারেন্ট কত, ইমিটার কারেন্ট হচ্ছে 0.7 মিলি অ্যাম্পিয়ার, সো আইই হচ্ছে 0.7 মিলি অ্যাম্পিয়ার। সো এই ক্ষেত্রে আমরা এখান থেকে এই যে আইসিটা বের করতে পারি না, আইসি সমান কত হবে বলো, আইসি সমান হবে হচ্ছে আইই মাইনাস এই যে আইবি ড্যাশ, আইসি সমান হচ্ছে আমার 0.7 মাইনাস 0.08, সেটা বিয়োগ করলে আসে হচ্ছে আমাদের 0.7 মাইনাস 0.08, সো এটা পাবো হচ্ছে আমরা 0.62 মিলি অ্যাম্পিয়ার। সো আমি আইসির মানটা বের করে ফেলছি কারণ আমার লাগবে হচ্ছে বেটা বা প্রবাহ লাভ, তাহলে প্রবাহ লাভ বেটা ড্যাশ ইজ ইকুয়াল টু কত হচ্ছে আইসি বাই হচ্ছে আই বি ড্যাশ, অর্থাৎ তুমি যখন পিট প্রবাহের মান দ্বিগুণ করতেছো তখন, তাহলে আইসির মান আসছে 0.62 ডিভাইডেড বাই 0.08, সো এই মানটা আসে তোমার হচ্ছে আনসার ডিভাইডেড বাই 0.08, সো এই মানটা আছে 7.75। এখন তোমাকে বলছে যে বা পিট প্রবাহের মান আমি যদি দ্বিগুণ করি তাহলে তোমার প্রবাহ লাভটা আসতেছে 7.75। এখন আমাকে বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে তোমার পরিবর্তন, যে বেটা এর মানে কিরকম পরিবর্তন হবে, তাহলে পরিবর্তনটা কত হবে, বেটা এর মানে পরিবর্তনটা বের করে ফেলি আমরা, পরিবর্তন কত হবে, যে প্রবাহ লাভের, যে প্রবাহ লাভের পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন ডেল্টা বেটা, এটা সমান লিখবা কত বেটা মাইনাস বেটা ড্যাশ,
16.5 মাইনাস 7.75, এটা তোমার আসে কত 9 পয়েন্ট সামথিং মেবি। 16.5 মাইনাস আনসার, আচ্ছা 16.5 মাইনাস 7.75, এই মানটা আসে হচ্ছে 8.75 মিলি অ্যাম্পিয়ার। সরি, এটা এখানে একক নেই। যে প্রবাহ লাভ বেটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 8.75, ঠিক আছে। এই যে প্রবাহ লাভের কিন্তু কোনো একক নাই এবং প্রবাহ বিবর্তন গুণকেরও কোনো একক নাই, কারণ উভয়ই হচ্ছে একই রাশির অনুপাত, ঠিক আছে। এটাই তোমার সেই পরিবর্তন। এই কোশ্চেনে জাস্ট তোমার সূত্র বসাইলে কাজ শেষ। আচ্ছা, আমরা এরপর আরেকটা কোশ্চেন আছে 8 নম্বর, ওইটা সলভ করলে তোমার সেকেন্ড পার্টটা মোটামুটি হয়েছে। আমাদের একদম 8 নম্বর কোশ্চেন বা লাস্টের কোশ্চেনটা। সো এটা আমরা কেমনে সলভ করতে পারি এটা একটু দেখো। যে বলা আছে যে একটি হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন -1.5 ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থা হতে -3.4 ইলেকট্রন ভোল্ট শক্তি অবস্থায় আসে। অর্থাৎ একটা ইলেকট্রন তোমার এরকম ছিল 8 নম্বরের ক্ষেত্রে, একটা ইলেকট্রন তোমার যে উচ্চ শক্তি স্তরে আছে এবং এই স্তরের শক্তি দেওয়া আছে -1.5 ইলেকট্রন ভোল্ট, এবং এইখান থেকে ইলেকট্রনটা আসতেছে -3.4 ইলেকট্রন ভোল্টের শক্তি স্তরে। তার মানে এইখান থেকে তোমার ইলেকট্রনটা আসতেছে কোথায়, যে নিচের শক্তি স্তর বা -3.4 ইলেকট্রন ভোল্টের এই শক্তি স্তরে, এরকম বলা আছে। এখন বলা হচ্ছে ইলেকট্রনটি প্রাথমিক অবস্থায়, অর্থাৎ ইলেকট্রনটা শুরুতে তোমার কোন কক্ষপথে ছিল এটা বের করবো। তাহলে তোমার ধরো যে ইলেকট্রনটা যে কক্ষপথে ছিল এই কক্ষপথ হচ্ছে এন, ধরো তোমার ইলেকট্রনটা হচ্ছে এন তম কক্ষপথে ছিল। গ নম্বরের ক্ষেত্রে লিখবা যে ধরি ইলেকট্রনটি এন তম কক্ষপথে বা শুরুতে তোমার ছিল এন তম কক্ষপথে, ধরি ইলেকট্রনটি প্রাথমিক অবস্থায় এন তম কক্ষপথে ছিল, এন তম কক্ষপথে ছিল। সো আমার কাজ হচ্ছে এখান থেকে সেই এন এর মানটা বের করা। তাহলে আমরা জানি যে এন তম কক্ষপথের শক্তি বের করার সূত্র হচ্ছে EN ইজ ইকুয়াল টু -13.6 বাই এন স্কোয়ার এত ইলেকট্রন ভোল্ট। তো তোমাকে সেই এন তম কক্ষপথের শক্তি বলা আছে, যে এন তম কক্ষপথের শক্তি হচ্ছে -1.5 ইলেকট্রন ভোল্ট, অর্থাৎ EN এর মান দেওয়া আছে 1.5 ইলেকট্রন ভোল্ট -13.6 বাই এন স্কোয়ার ইভি। এইখান থেকে আমি এন এর মানটা বের করবো এবং সেই এন এর মানটা আসে হচ্ছে 3, অর্থাৎ ইলেকট্রনটার প্রাথমিক অবস্থায় ছিল হচ্ছে 3 নম্বর কক্ষপথে। দেন তোমাকে বলছে যে ইলেকট্রন তাহলে অবশ্যই কি 3 থেকে পরের কক্ষপথ, তার মানে 2 এ আসতেছে। 3 হচ্ছে উচ্চ শক্তি স্তর, উচ্চ থেকে আসতেছে কত নম্বরে, 2 নম্বর কক্ষপথে। এই ক্ষেত্রে তোমাকে বলছে যে 3 থেকে যদি 2 এ আসে বা ইলেকট্রনের নিঃসৃত বিকিরণের দৃশ্যমান হবে কিনা, অর্থাৎ 3 থেকে 2 এ আসলে যে পরিমাণ আলো বিকিরণ করতেছে সেই বিকিরিত আলো দেখা যাবে কিনা এইটা আমাকে বের করতে হবে। অর্থাৎ বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা বের করবো। তো অবশ্যই ইলেকট্রনটা যদি শুরুতে 3 এ থাকে, 3 থেকে সে আসবে কত, 2 নম্বরে। সো এইটাও তুমি বের করতে পারো, বাট দরকার নাই। যেহেতু 3 এ ছিল, তো 3 থেকে সে আসতেছে কোথায়, নিচের দিকে, তার মানে 3 থেকে 2 নম্বরে আসতেছে। এই ক্ষেত্রে আমরা সেই বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যটা বের করবো। সো আমরা বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের করবো, তার মানে n1। সো n1 হচ্ছে আমার নিম্ন শক্তি স্তর, তাহলে n1 হবে হচ্ছে আমার 2 এবং n2 হচ্ছে উচ্চ শক্তি স্তর যার মান কত, 3। এবং এইখানে তোমার আরেকটা মান লাগবে হচ্ছে RH, এটাকে বলে রিডবার্গ ধ্রুবক, কারণ আমরা এখানে রিডবার্গের সমীকরণ ইউজ করবো যে 1/λ ইজ ইকুয়াল টু RH ইন্টু ছিল 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। সো RH এর মান হচ্ছে 0.0967 ইন্টু 10⁻7 পার মিটার। এই মানটা তোমার পার মিটারে রিডবার্গ ধ্রুবকে। এই মানটা বসাইলে আমরা 1/λ ইকুয়াল টু RH এর মান হচ্ছে 1.0967 ইন্টু 10⁻7। সো n অন, এন মানে মনে রাখবা নিম্ন শক্তি স্তর। সো এই মানটা হচ্ছে আমার 2। সো 1/2 স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার। এই মানটা করলে তুমি এই সাইডে পাবা হচ্ছে সেই 1/λ ভ্যালু। এটা তোমার আসে হচ্ছে, যদি আমরা ক্যালকুলেশন করি, 1/4 মাইনাস 1/9, গুণ করতে হবে হচ্ছে আমার এই যে 1.0967 ইন্টু 10⁻7। এই মানটা আসে তোমার হচ্ছে
1.523, সেটা হচ্ছে 1.523 ইন্টু 10⁶। এটা হচ্ছে 1/λ, বাট আমার লাগবে হচ্ছে ল্যামডা, তার মানে ল্যামডা উল্টে যাবে। ল্যামডা ইজ ইকুয়াল টু হবে 1/1.52 ইন্টু 10⁶। সো এটা উল্টে দিলে আমরা ল্যামডার মানটা পাবো হচ্ছে এত মিটার। সো 1/আনসার, সো এটা করলে পাচ্ছি হচ্ছে 6.56 ইন্টু 10⁻7 মিটার। তো এটা হচ্ছে আমার তরঙ্গ দৈর্ঘ্য কত, এত মিটার। তোমাকে বলতে দৃশ্যমান হবে কিনা। তা আমরা জানি যে আলো আমরা দেখতে পারি, সেই দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। তো আমরা এই মিটারটাকে কম্পেয়ার করে নিয়ে যাব হচ্ছে ন্যানোমিটারে কত আছে। আমরা যদি মিটার থেকে ন্যানোমিটারে আসতে চাই তাহলে কি করবো, তাহলে এটাকে আমার জাস্ট ল্যামডা ইজ ইকুয়াল টু 6.56 ইন্টু 10⁻7, এটাকে হচ্ছে আমি ভাগ করে দিব হচ্ছে মিটার থেকে ন্যানোমিটারে আসতে গেলে এটা হচ্ছে আমার 10⁻9 দিয়ে ভাগ করতে হবে। তুমি করলে পাবা এত ন্যানোমিটার। 10⁻9 দিয়ে ভাগ অথবা 10⁹ দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আনসার ডিভাইডেড বাই 10⁻9। সো এটা করলে পাচ্ছ 656.5, ল্যামডার মান 656.5 ন্যানোমিটার। তার মানে আমার যে তরঙ্গ দৈর্ঘ্য পাচ্ছি সেই তরঙ্গ দৈর্ঘ্য অবশ্যই কি এই দৃশ্যমান অঞ্চলের মধ্যেই পড়তেছে, কারণ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছিল 380 থেকে 780 ন্যানোমিটার। তার মানে ইলেকট্রন যদি 2 থেকে 3-এ আসে, 3 থেকে 2 নম্বরে আসে, তাহলে এই ক্ষেত্রে বিকিরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 556.5 ন্যানোমিটার। তার মানে বিকিরিত আলো বা নিঃসৃত আলো দেখা যাবে। তুমি লিখে দিবা যে লাস্টে যে বিকিরিত আলো বা নিঃসৃত আলো দেখা যাবে, কারণ এই আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমার কি দৃশ্যমান আলোর রেঞ্জের মধ্যে পড়তেছে।